ভোটের আগে হটস্পট সন্দেশখালী। এই আবহে বসিরহাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। বিএসএসএ ফুটবল ময়দানে জনসভা করেন তিনি। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে এই সভা। বসিরহাটে তৃণমূলের জনসভা থেকে সন্দেশখালী নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলিকে নিশানা করে তিনি বলেন, সন্দেশখালী নিয়ে রাজনীতি করা হচ্ছে, এখন কেন সন্দেশখালী যাচ্ছেন না বিরোধীরা? যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে, সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে? নেয়নি। তার কারণ বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন, আপনি পাঠান, আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে আর বাংলার মানুষের কাঁচকলা করবে। অভিষেকের নিশানায় ফের কেন্দ্র। 7 দফা ভোটেও গোহারা হারবে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে তোপ। বিজেপিকে শ্বেতপত্র নিয়ে চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন, তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর 7 দফায় ভোট করেছে। কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের 8 দফায় ভোট করতে হয়েছে। এখন কি আছে অজুহাত? কি টালবাহানা? ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে, ক দফায় ভোট হয় কেরালায়, ক দফায় ভোট হয় মহারাষ্ট্রে, ক দফায় ভোট হয় কর্ণাটকায়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। 7 দফা 8 দফায় বাংলার প্রতি এই বৈমাতৃ সুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। হরিণঘাটায় বিজেপি বিধায়ক অসীম সরকারের অডিও ভাইরাল হয়েছে। তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে পোস্ট অডিওতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে নিয়ে চাঞ্চল্যকর ও অশালীল বক্তব্য। শান্তনু ঠাকুরকে ভোট না দেওয়ার বার্তা অসীম সরকারের। এই কণ্ঠ অসীমেরই দাবি তৃণমূলের। এই যে অসীম সরকার এবং শান্তনু ঠাকুর দুজনই প্রার্থী। অসীম সরকার প্রার্থী না, অসীম সরকার বিধায়ক, উনি প্রার্থী হননি। আর শান্তনু, তাদের মধ্যে যে যা চলছে অডিও ক্লিপের মধ্যে, মানে একটা কমেডি সার্কাস বলবো, কিন্তু একটা সিএ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন বলছে যে সিএ হোক, আমি তাহলে বিধায়ক নির্বাচিত, আপনি নির্বাচিত হলেছেন, বিধায়ক হয়েছেন, আপনি এখন বলছেন আমি নাগরিক হব, মানে কি উল্টো পাল্টা বিষয়টা। তারপর শান্তনু ঠাকুরের সঙ্গে তার ঝগড়া, শান্তনু ঠাকুর আবার তাকে কি বলেছেন, কিংবা উনি বলেছেন যে শান্তনু ঠাকুর গাঁজাখোর ইত্যাদি। আমি ভাবুন, মানে অপরাধ আমি একটা অবধি বললাম, আমার তো ভাষা বলতেও কষ্ট হচ্ছে। তারপর একজন আরেকজনের যে বিভিন্ন দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাকে এক্সপোজ করে একটা মানে বিজেপি কমেডি সার্কাসে গিয়ে দাঁড়িয়েছে। কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতে মিলল স্বস্তি। ভোটের মধ্যে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। 10 জুলাই পর্যন্ত রক্ষা কবচ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে রক্ষা কবচ দেওয়া হয়েছে, অভিষেক পত্নী রুজিরাকেও। আদালতে অভিষেকের দাবি ছিল লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তদন্তকারীরা সঙ্গে সহযোগিতাও করছেন অভিষেক এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাই অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখুক আদালত। সেই আবেদনেই সাড়া দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আজ তার রায়ে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তাকে নির্বাচনের আগে আর কোনো রকম ডাকাডাকি করা যাবে না, এবং এই সংক্রান্ত মামলার যে শুনানি সেটা 10 জুলাই 2024 ফিক্স করেছেন। তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল 22 সালের মার্চ মাসে। শ্রীমতী বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল 23 সালের সেপ্টেম্বর মাসে।
তারপর থেকে তাদের ডাকাডাকির কোনো বিষয় নেই এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে। সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। প্রায় 10 ঘন্টা তল্লাশির পর স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরোয় আয়কর দপ্তরের আধিকারিকরা। হাতে বেশ কিছু ব্যাগ নিয়ে বেরোন তাঁরা। ভোর 5:30 থেকে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে তল্লাশি। কর ফাঁকি দেওয়ার অভিযোগে তল্লাশি স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে এবং স্বরূপ ও জুঁই বিশ্বাসের আবাসন খোয়াইয়ের তল্লাশি চলে। সব মিলিয়ে কলকাতায় 6 জায়গায় তল্লাশি আয়কর দপ্তরের। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে তদন্তের নির্দেশ। টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ, 6 মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ লোকপালের। বরখাস্ত এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বর্ণনা লোকপালের নির্দেশিকায়। সরব তৃণমূল থেকে কংগ্রেস। দেখুন, বিজেপি শাসিত সরকারে সংসদে বিজেপির বিভিন্ন সাংসদরা বিভিন্ন অসাংবিধানিক এবং অসংসদীয় কাজকর্মে লিপ্ত থাকা সত্ত্বেও সেখানে কোনো কমিটির পদক্ষেপ গৃহীত হয় না। সম্প্রতি দেখলাম রমেশ বিদুরি টানিশালীর মতো একজন মাইনরিটি এমপিকে প্রকাশ্যে ধর্ম তুলে গালিগালাজ করলেও সেখানে সংসদীয় কমিটি কিছু করে না। আর তৃণমূলের সাংসদ বলে যুদ্ধকালীন তৎপরতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার সংসদ পদ খারিজ করা হলো এবং এখন দেখা যাচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। যে সিবিআই ইতিমধ্যে বিজেপির শাখা সংগঠনে পর্যবসিত হয়েছে, যে সিবিআই কোনো তদন্তেরই সুরাহা করতে পারে না, যে সিবিআই বিজেপি করলে তাদের কেশাগ্র স্পর্শ করে না, যে সিবিআই অফিসারদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে, এরকম একটা বিজেপি শাখা সংগঠনে পর্যবসিত হওয়া ইনভেস্টিগেটিং এজেন্সির ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। আর এগুলো করে মানুষের মন পরিবর্তন হবে না। কৃষ্ণনগরের মানুষ আগের বারের থেকে আরো বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে জেতাবে। গভর্নমেন্টের স্ট্যান্ডিং কমিটি, এথিক্স কমিটির তদন্তে সত্য প্রমাণ হয়েছে, তাই তার সদস্য পদ খারিজ হয়ে গেছে। কিন্তু এছাড়াও অনেক টাকার লেনদেন হয়েছে, আরো অনেক কমপ্লেন এসেছে। সেটা কতটা ঠিক কতটা ভুল এবং দুর্নীতি কতদূর সেটা জানার জন্য সিবিআই তদন্তের দরকারও আছে। কারণ একদম এরকম পার্লামেন্টের একজন সদস্য জনপ্রতিনিধি তার সম্বন্ধে যেরকম কমপ্লেন আসে সেটা ভারতীয় রাজনীতি বা গণতন্ত্রের পক্ষে খুবই চিন্তাজনক। সেই জন্য এই তদন্তের দরকার আছে। তখনই এটা বোঝা গেছিল যে হবে, সেদিকে এগোচ্ছে প্রস্তুতি। আমরা দেখুন, মহুয়া মৈত্র আমাদের দলের না, আমাদের সঙ্গে তাদের বিরোধিতা আছে, কিন্তু কথা হচ্ছে পার্লামেন্টে একটা ভাইব্র্যান্ট ফেস, একটা প্রতিবাদী মুখ, তাকে শাটডাউন করানোর জন্য আদানির বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে বন্ধ করতে চাইছিল। তদন্তের আগেই তাকে বহিষ্কার করেছে। এর থেকেই তো পরিষ্কার তদন্ত হচ্ছে এখন, আর বহিষ্কার করেছে কবে? মানে পুরোটাই হচ্ছে মানে স্ক্রিপ্টেড নাটক। তাকে সংসদ থেকে বের করতে হয়, এটাই তো, আর তো কিছু নয়। তো তার প্রতিফলন দেখতে পাচ্ছেন। নির্লজ্জ একটা সরকার, ফ্যাসিস্ট সরকার, তার সমস্ত দাঁত মুখ বার করে তাকে সদস্য পদ থেকে বহিষ্কার করেছে। দিনহাটায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। ঘটনায় থানায় নালিশ তৃণমূলের। নিশীথ প্রামাণিক সহ 45 জনের বিরুদ্ধে অভিযোগ। দিনহাটা থানায় অভিযোগ দায়ের রাজ্যের শাসক দলের। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। কাঁকসার গোপালপুরের উত্তরপাড়ায় চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে পবিত্রকে ফোন করে ডেকে নিয়ে যায় এলাকার এক মাফিয়া শম্ভু দাস। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তদন্তের কাঁকসা থানার পুলিশ। বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আলিপুরদুয়ার লোকসভার বামফ্রন্ট প্রার্থী মিলি ওঁরাও। পায়ে হেঁটে বিভিন্ন এলাকা গিয়ে সাধারণ মানুষের কাছে জনসংযোগও করেন তিনি। এই মুহূর্তে তো সবচেয়ে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই দুর্নীতিতে জড়িয়ে আছে। সবচেয়ে মেইন রিজন আমি লোকজনকে গিয়ে বলবো যে এই দুর্নীতি থেকে নিজেকে বাঁচাতে হবে। আমাদের নিজের আত্মসম্মান, নিজের রক্ষার জন্য, আমাদের কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য আমাদেরকে একজোট হয়ে শাসক দলদের হারাতে হবে।